আমাদের ডিসকাশনের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এখন ইলেকট্রিক ফ্লাক্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড লাইনের একটা সম্পর্ক রয়েছে। যখন ইলেকট্রিক ফিল্ড লাইন পড়ানো হয়েছিল সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইনের কাজ কি। ইলেকট্রিক ফিল্ড লাইন ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করি। যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্যারেক্টারিস্টিক্স পড়ানো হয়েছিল, যেখানে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য পড়ানো হয়েছিল, সেখানে আমি তোমাদের বলেছিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হবে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেখানে বেশি হবে, সেইখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি বেশি হবে, সেইখানে তড়িৎ বলরেখাগুলোর সংখ্যা ঘনত্ব বেশি হবে, মানে একক ক্ষেত্রফলে বেশি সংখ্যক তড়িৎ বলরেখা থাকবে। অন্যদিকে যেখানে ইলেকট্রিক ফিল্ড এর মান কম হবে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কম হবে, সেখানে তড়িৎ বলরেখাগুলো একে অপরের থেকে অনেকটা দূরে থাকবে, সেখানে তড়িৎ বলরেখার সংখ্যা ঘনত্বের মান কি হবে, কম হবে। এবারে সেটা তো ভিজুয়ালাইজ করিয়ে তোমাদেরকে বলেছিলাম। এবারে আমরা এখন ম্যাথামেটিক্যালি প্রুফ করব যে তড়িৎ বলরেখার মানে এই নাম্বার ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটির সঙ্গে তোমার তড়িৎ ক্ষেত্রের কি সম্পর্ক সেটা একটু দেখব, ঠিক আছে? দেখো, ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি বলেছিলেন যে কিউ আধানকে যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে যদি রেখে দেওয়া হয়, কি বললাম, যদি কিউ আধানকে এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে রেখে দেওয়া হয়, সেখান থেকে সেই তোমার চার্জ থেকে কতগুলো ফিল্ড লাইন বেরোবে না কিউ বাই এপসাইলন 0 সংখ্যক বলরেখা বেরোবে। আমি কি বললাম, যখন তুমি কিউ চার্জকে, আমি ভাষা দিয়ে লিখছি না, ভাষা দিয়ে তোমরা লিখবে, না হলে কিন্তু পরে ভুলে যাবে। ম্যাক্সওয়েল বলে বিজ্ঞানীটি বলেছিলেন যে কিউ চার্জকে যদি এপসাইলন পারমিটিভিটির কোনো মিডিয়ামে যদি রেখে দেওয়া হয়, তাহলে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন অরিজিনেটিং from Q charge is Q by epsilon। মানে কিউ আধানকে যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই চার্জ থেকে টোটাল কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা বেরোবে। এখন ধরে নাও এই কিউ চার্জকে রাখলাম এইখানে, এই বিন্দুতে আমি রাখলাম কিউ চার্জকে। এখন এই যে মিডিয়াম, এই মিডিয়ামের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি হচ্ছে এপসাইলন, তাহলে এইখান থেকে যতগুলো ফিল্ড লাইন বেরোবে তার সংখ্যা হচ্ছে কিউ বাই এপসাইলন। এখন ফিল্ড লাইন দেখতে কীরকম হবে, অবশ্যই ডাইরেকশনটা রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে হবে, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে যাবে। এবারে যদি এই কিউ চার্জকে কেন্দ্র করে যদি আর ব্যাসার্ধের একটা যদি গোলক যদি আঁকা হয়, যদি কিউ চার্জকে সেন্টার করে যদি আর ব্যাসার্ধের যদি একটা স্ফিয়ারকে আমরা ড্র করি, তাহলে এই স্ফিয়ারের ক্ষেত্রফল বরাবর সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখাগুলো বাইরের দিকে বেরোবে। আমি কি বলছি ব্যাপারটা আরেকবারটি বোঝো। যেখানে কিউ চার্জ রাখা আছে সেই পয়েন্টকে সেন্টার করে যদি আমি আর ব্যাসার্ধের কোনো একটা স্ফিয়ার ড্র করি, তাহলে ওই স্ফিয়ারের সারফেস বরাবর সমস্ত বলরেখাগুলো বাইরের দিকে বেরোবে। অর্থাৎ আমি বলতে পারি যে 4πr² এটাই তো ওই স্ফিয়ারের বাইরের ক্ষেত্রফল। তাহলে এই 4πr² ক্ষেত্রফলের মধ্য দিয়ে টোটাল কতগুলো বলরেখা বেরোবে, কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা বেরোবে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে টোটাল যে বলরেখা বেরোবে তার মানটা হচ্ছে কিউ বাই 4πr² ইন্টু এপসাইলন। আমি ভাষা দিয়ে লিখিনি, তোমরা কিন্তু ভাষা দিয়ে লিখবে। এতে কি হবে, বারবার তোমাদেরকে ভিডিও দেখতে হবে না, তোমরা খাতা দেখলেই তোমাদের মোটামুটি সব কিছু মনে পড়ে যাবে। তাই জন্য তোমরা অলসতা করবে না,
ঠিক আছে, তোমরা কিন্তু ভাষা দিয়েই লিখবে। তাহলে 4πr² ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি Q/ε সংখ্যক বলরেখা যায়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে Q/4πr² × সংখ্যক বলরেখা যাবে। এবারে লক্ষ্য করে দেখো, এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে কত হচ্ছে, 1/4πε × Q/r²। লক্ষ্য করে দেখো এই মানটা কার সঙ্গে সমান হচ্ছে, এই মানটা সমান হচ্ছে যদি কিউ আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 1/4πε × Q/r²। আবার বলছি, যদি কোনো কিউ আধানকে এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো একটা মাধ্যমে রেখে দিই, তাহলে আর দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে তার মানটা হবে এটা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এর ভ্যালু। আবার দেখলাম এই সংখ্যাটাই হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা। তাহলে এইখান থেকে একটা কনক্লুশন পাওয়া গেল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আবার বলছি, আমি কিন্তু শর্টে লিখছি, তোমরা কিন্তু শর্টে লিখবে না, টাইম সেভ করার জন্য আমি শর্টে লিখছি। তাহলে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু magnitude of electric field intensity at point P is equal to number of electric field line। আবার বলছি, পূর্ণ বাক্যে লিখবে ইলেকট্রিক ফিল্ড লাইন বা নাম্বার অফ তড়িৎ বলরেখা per unit area around point P। জানি না ভাষাটা আমি ঠিক লিখলাম কিনা, তবে আমি বুঝিয়ে দিচ্ছি যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যত হবে, আমি যদি পি বিন্দুকে কেন্দ্র করে যদি একটা একক ক্ষেত্রফল যদি ড্র করি, এর ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা বেরোবে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা বেরোবে, সেই সংখ্যাটা হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমান হবে। যদি আমি পি বিন্দুকে কেন্দ্র করে যদি একক ক্ষেত্রফল নিই, সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাবে, সেই সংখ্যাটা হচ্ছে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমান হবে। ওটাই লিখেছি, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন পার ইউনিট এরিয়া অ্যারাউন্ড পয়েন্ট পি। মানে পি বিন্দুকে কেন্দ্র করে যদি একটা ইউনিট এরিয়ার কোনো একটা ক্ষেত্রফল যদি আমি কনসিডার করি, তার মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে, বা তুমি এটাকে বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি অ্যাট পয়েন্ট পি। তার মানে পি বিন্দুকে কেন্দ্র করে, মানে পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি হবে, মানে তড়িৎ বলরেখা পার ইউনিট এরিয়া, ইলেকট্রিক ফিল্ড লাইন পার ইউনিট এরিয়া, এই সংখ্যাটা হবে ইলেকট্রিক ফিল্ডের মানের সঙ্গে সমান। ঠিক আছে, এই সংখ্যাটা হবে ইলেকট্রিক ফিল্ডের মানের সঙ্গে সমান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এর ওপরে বেস করে ফ্লাক্সের বেশিরভাগ থিওরি কিন্তু কাভার হবে। হ্যাঁ, বেসিক ডেফিনেশনটা কিন্তু এইখান থেকেই উঠবে, তো এটা ভালো করে খেয়াল রাখবে, নোট ডাউন করো। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটির কি সম্পর্ক, এটা আমরা বুঝলাম। এবারে আমাদেরকে বুঝতে হবে ফ্লাক্স মানে কি। ফ্লাক্স মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা ক্ষেত্রফল নিয়েছো, ওই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে, ধরো একটা ক্ষেত্রফল নিয়েছো, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যদি কোনো একটা জিনিস বেরিয়ে যায়, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যদি কোনো একটা জিনিস বেরিয়ে যায়, তাহলে কতটা অ্যামাউন্টে জিনিসটা বেরোচ্ছে সেটাকে বলবো ফ্লাক্স। তাহলে ফ্লাক্স বের করতে গেলে দুটো কথা মাথায় রাখতে হবে।
ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে পারপেন্ডিকুলার টু এরিয়া। সেকেন্ড নাম্বারে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে অ্যামাউন্ট, কতটা পরিমাণে বেরোচ্ছে। এবার দেখো, আমি তো জেনারেল বলছি ফ্লাক্স মানে কি, আমি তো বলিনি যে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি, ওয়াটার ফ্লাক্স মানে কি, লাইট ফ্লাক্স মানে কি, আমি জাস্ট ফ্লাক্স মানে কি বলছি। তাহলে ফ্লাক্স মানে কি? কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যতটা পরিমাণে জিনিসটা বেরোচ্ছে, কোনো এক ধরো ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে কিছু একটা জিনিস বেরোচ্ছে, কতটা পরিমাণে বেরোচ্ছে, কোন দিকে বেরোচ্ছে না লম্বভাবে বেরোচ্ছে। তাহলে কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে কতটা পরিমাণে জিনিসটা বেরোচ্ছে, সেই পরিমাণটাকে আমরা ফ্লাক্স বলবো। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, লম্বভাবে মানে কীরকমভাবে হতে পারে? ধরো এটা হচ্ছে একটা ওয়াটার পাইপ, এটা হচ্ছে তোমার সেই ক্রস সেকশনাল এরিয়া, পাইপের মধ্য দিয়ে এই ডাইরেকশনে ওয়াটার ফ্লো করছে। এখন ওয়াটার যে ফ্লো করবে, তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবেই তো ফ্লো করছে, এই ক্ষেত্রফলের সঙ্গে তো লম্বভাবেই ফ্লো করছে। তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে কতটা পরিমাণ জল ফ্লো করছে, সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো আমরা ওয়াটার ফ্লাক্স। আবার দেখো, এটা একটা টর্চ, টর্চের এখানে কি আছে? বাল্ব আছে। বাল্বের এখানে কি থাকে? অবতল দর্পণ থাকে। এই বাল্বের এখানে কি থাকে? এই বাল্ব এখানে অবতল দর্পণ থাকে, এইখান থেকে রেগুলো বেরোয়, আর অবতল দর্পণের ফোকাসে বাল্বটি থাকে। বাল্ব থেকে যে রেগুলো বেরোচ্ছে সেটা অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হয়ে বাইরের দিকে বেরোচ্ছে। এটাই তো টর্চের প্রিন্সিপাল। এই অবতল দর্পণের ফোকাসে একটা লাইট রাখা হয়, এই লাইট থেকে যে রেগুলো বেরোচ্ছে সেটা এই দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে এইখানে লাইট ফ্লাক্স মানে কি? এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে কতগুলো লাইট রে বেরোচ্ছে, এই ক্ষেত্রফলের সঙ্গে, এই যে ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে কতগুলো লাইট রে বেরোচ্ছে, এটাকে কি বলবো? অবশ্যই এটাকে আমরা বলবো লাইট ফ্লাক্স। লাইট ফ্লাক্স। তাহলে ফ্লাক্স মানে কি এটা তোমরা বুঝতে পারলে, কিন্তু আমাদের আলোচনার বিষয় ওয়াটার ফ্লাক্সও নয়, লাইট ফ্লাক্সও নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি? এবার ইলেকট্রিকের ক্ষেত্রে তো এরকম রে হয় না, ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রিক ফিল্ড লাইন হয়। তাহলে কোনো একটা ক্ষেত্রফল আমরা কনসিডার করব, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে যতগুলো বলরেখা বেরোবে তার ফ্লাক্স তত হবে। এখন যদি একটা ক্ষেত্রফলে ফিল্ড লাইনগুলো প্রবেশ করে, তাহলে সেই ফ্লাক্সকে আমরা বলবো, ধরো যদি প্রবেশ করছে কোনো একটা ক্ষেত্রফলের ভেতর দিয়ে ঢুকছে, তাহলে সেটাকে আমরা বলবো ইনওয়ার্ড ফ্লাক্স। ইনওয়ার্ড ফ্লাক্স। যদি ক্ষেত্রফল থেকে বাইরে কতটা পরিমাণ বলরেখা বেরোচ্ছে, যদি আমি বের করতে চাইছি কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে কতটা বলরেখা ঢুকছে, কতগুলো বলরেখা ঢুকছে, তো সেটাকে আমরা বলবো ইনওয়ার্ড ফ্লাক্স। যদি একটা ক্ষেত্রফলকে, মানে একটা ক্ষেত্রফল থেকে লম্বভাবে বাইরের দিকে কতগুলো বলরেখা বেরোচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেটাকে আমরা বলবো আউটওয়ার্ড ফ্লাক্স। সেটাকে আমরা বলবো আউটওয়ার্ড ফ্লাক্স। এখন আমাদের ফিজিক্সে ইনওয়ার্ড ফ্লাক্সকে আমরা নেগেটিভ ধরি আর আউটওয়ার্ড ফ্লাক্সকে আমরা পজিটিভ ধরি। তাই জন্য তোমাদের বইয়ে লেখা থাকবে যে কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে যতগুলো তড়িৎ বলরেখা বেরিয়ে যায় সেটাকে তড়িৎ ফ্লাক্স আমরা বলি। তো তোমাদের এখন নিটে বা জেইতে দু ধরনের কোশ্চেন আসতে পারে, টোটাল ইনওয়ার্ড ফ্লাক্স কত, টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স কত, তখন তোমাদেরকে এগুলো বের করতে হবে। এবারে ফিজিক্সে কেন এটাকে মাইনাস ধরা হয়, কেন এটাকে পজিটিভ ধরা হয়, সেটা আমরা পরবর্তী সেকশনে আলোচনা করবো। আপাতত এতটা নোট ডাউন করো।
ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন বলার সময় আমি তোমাদেরকে বারবার ধরে একটা কথাতে এমফাসাইজ করলাম, একটা কথায় জোর দিলাম যে কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে, লম্ব কথাটা বারবার ধরে তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, এটা তো বোঝা গেল যে ফ্লাক্স এর সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক রয়েছে আর ফ্লাক্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লাইনের সম্পর্ক রয়েছে। আবার ইলেকট্রিক ফিল্ড লাইনের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক রয়েছে। আমি বললাম কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যতগুলো বলরেখা ক্রস করে সেটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলে। যদি ঢোকে তাহলে সেটা ইনওয়ার্ড ফ্লাক্স, আর যদি বাইরের দিকে বেরিয়ে যায় সেটা আউটওয়ার্ড ফ্লাক্স। এবারে তুমি ইমাজিন করো, যদি ধরো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, সব ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে যাচ্ছে, সব ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে যাচ্ছে। এবারে আমি যদি এইখানে ছোট্ট ক্ষেত্রফল নিই, তাহলে সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেশি তড়িৎ বলরেখা যাবে না বড় ক্ষেত্রফল নিলে বেশি বলরেখা যাবে? কমন সেন্স থেকে তোমরা বলতে পারবে যে না স্যার, যদি বড় ক্ষেত্রফল নিই আমরা তাহলে সেখানের মধ্য দিয়ে বেশি বলরেখা যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ক্ষেত্রফলের মানটা যদি বেশি হয় তাহলে বলরেখার সংখ্যাটা বেশি হবে, স্বাভাবিক ফ্লাক্স বেশি হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফ্লাক্সের সঙ্গে এরিয়ার সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি না, সেটা আমরা পরে ডেরাইভ করবো, এই স্লাইডের পরে ডেরাইভ করবো। তাহলে এটা বোঝা গেল যে ফ্লাক্সের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক রয়েছে। আবার লক্ষ্য করে দেখো, যদি ইলেকট্রিক ফিল্ড যদি স্ট্রং হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি হবে। আবার যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি বেশি হবে। মানে কোনো একটা জায়গাতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেশি সংখ্যক বলরেখা যাবে। তাহলে এটাও বুঝতে পারলাম যে ফ্লাক্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক রয়েছে। এখন সমস্যাটা হচ্ছে, ফ্লাক্স মানে হচ্ছে কতটা পরিমাণে বলরেখা ঢুকছে বা বেরোচ্ছে। তাহলে ফ্লাক্স মানে পরিমাণকে বোঝায়। তাহলে পরিমাণ তো কোনোদিনও ভেক্টর রাশি হতে পারে না। পরিমাণ কি কখনো ভেক্টর রাশি হতে পারে? কতগুলো বলরেখা বেরোচ্ছে বা কতগুলো বলরেখা ঢুকছে সেটা হচ্ছে ফ্লাক্স। কতগুলো বারবার ধরে বলছি। তাহলে ফ্লাক্স যদি পরিমাণকে বোঝায় তাহলে ফ্লাক্সটা কি রাশি? ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। ফ্লাক্স হচ্ছে ইজ ইকুয়াল টু স্কেলার কোয়ান্টিটি। আবার ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আবার তোমাদেরকে এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। তোমরা এতদিন জানতে না, এবারে জানো যে এরিয়াটাও হচ্ছে ভেক্টর রাশি। এখন যেহেতু তোমরা এরিয়া ভেক্টর সম্পর্কে কোনো কনসেপশন নেই, এরিয়া ভেক্টর কি জানো না, তাই জন্য এবারে এরিয়া ভেক্টর সম্পর্কে আমরা ডিসকাস করব। এই যে এরিয়াও হচ্ছে একটা, এরিয়াকে আমরা এ দিয়ে প্রকাশ করব। এরিয়াও হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যেটাকে আমরা এস ভেক্টর দিয়ে এখানে প্রকাশ করব। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড তো জানো এটাকে ই ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। আর ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব। তাহলে ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব, ইলেকট্রিক ভেক্টর তোমরা জানো। আর এরিয়া ভেক্টরকে আমরা, এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা মানে যাকে আমরা এস ভেক্টর দিয়ে প্রকাশ করব। এখন এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে এটা তোমাদেরকে বুঝতে হবে। এটা যদি কোনো এরিয়া হয় তাহলে এরিয়া ভেক্টর কিন্তু লম্ব হবে, বাইরের দিকে কাজ করবে। এটা যদি এরিয়া হয় তাহলে এরিয়া ভেক্টর কিন্তু লম্বভাবে বাইরের দিকে কাজ করবে, মানে এই এরিয়া ভেক্টরটা তোমাদের দিকে কাজ করবে। আবার যদি আমি পেছনের দিকে এরিয়াটা বের করতে চাই তাহলে এই এরিয়া ভেক্টরটা কিন্তু আমার দিকে কাজ করবে। ব্যাপারটা ভালো করে বোঝো। যদি আমি হাতের এই সারফেসটা নিই তাহলে এই এরিয়া ভেক্টর আমার দিকে কাজ করছে। যদি তোমরা এই সারফেসটা নাও তাহলে এই ভেক্টরটা তোমার দিকে কাজ করছে। তাহলে এরিয়া ভেক্টর সবসময় পারপেন্ডিকুলারলি বাইরের দিকে কাজ করবে। এরিয়া ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার আউটওয়ার্ড দিকে কাজ করে। এটা সবসময় কাজ করে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড। এটা খেয়াল রাখতে হবে। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে কাজ করে। এবার ধরো এটা আমি একটা এরিয়া নিয়েছি, এটা হচ্ছে একটা এরিয়া নিয়েছি। তাহলে এই এরিয়ার মান যত হবে এই ভেক্টরের মান তত বেশি হবে। এই এরিয়ার মান যত বেশি হবে এই ভেক্টরের লেন্থটা তত বেশি হবে। আর আমরা জানি ভেক্টরের লেন্থটাই তো এরিয়ার মান, মানে ভেক্টরের মানকে প্রকাশ করে। আমি এটা এরিয়াটা ড্র করলাম। তাহলে এই এরিয়ার মান যত হবে এই ভেক্টরের লেন্থ তত বড় হবে। আর এই ভেক্টরের ডাইরেকশনটা এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এবারে ধরো
এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখন কোনো একটা ক্ষেত্রফল যদি এক্স ওয়াই প্লেনে যদি থাকে, কোনো একটা ক্ষেত্রফল যদি এক্স ওয়াই প্লেনে থাকে, অর্থাৎ আমি এই ক্ষেত্রফলটা বলছি, এই ক্ষেত্রফলটা যদি আমার এক্স ওয়াই প্লেনে যদি থাকে, ধরো আমি রেড পেন দিয়ে ডিনোট করি, সব থেকে ভালো হয়, তোমরা ভালো বুঝতে পারবে। যদি একটা এরকম এরিয়া যদি আমরা নিই, এই এরিয়াটা কোন প্লেনে আছে? অবশ্যই এই এরিয়াটা এক্স ওয়াই প্লেনে আছে। এই এরিয়াটা আছে এক্স ওয়াই প্লেনে। আর যেহেতু আমি বললাম যে এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার আউটওয়ার্ড দিকে কাজ করে, তাহলে এই ক্ষেত্রফলের যদি ওপরের দিকে সারফেসটা নিই, তাহলে এই যে এরিয়া ভেক্টর এটা অবশ্যই জেড অক্ষ বরাবর কাজ করবে, অর্থাৎ কে ক্যাপের ডাইরেকশনে কাজ করবে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি কোনো এরিয়া থাকে সেটা কে ক্যাপ বরাবর হবে। ধরে নাও এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর এর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এইখানে যে এস ভেক্টরটা পাবো সেটা হচ্ছে, এর মানটা কত? যেহেতু বর্গক্ষেত্র নিয়েছি তাহলে এরিয়াটা হবে এল স্কোয়ার। আর দিকটা কোন দিকে হবে? যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশনে, তাই জন্য এটা হবে এল স্কোয়ার ইন্টু কে ক্যাপ। তাহলে কোনো একটা ক্ষেত্রফল যদি এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে সেটা ভেক্টরিক্যালি আমাদেরকে লিখতে হবে এস ভেক্টর ইজ ইকুয়াল টু এল স্কোয়ার কে ক্যাপ। সিমিলারলি এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আর এটা যদি জেড অক্ষ হয়, আর কোনো একটা ক্ষেত্রফল যদি এই ডাইরেকশন বরাবর থাকে, দাঁড়াও, কোনো একটা ক্ষেত্রফল যদি ওয়াই জেড প্লেনে যদি থাকে, কোনো একটা ক্ষেত্রফল যদি এরকম এরকম যদি ওয়াই জেড প্লেনে থাকে, তাহলে অবশ্যই এই দিক বরাবর যদি ক্ষেত্রফলটা নিই, সেটা অবশ্যই এই অক্ষ বরাবর কাজ করবে। আর এদিকে আমি নিয়েছি এক্স অক্ষ, এদিকে আমি নিয়েছি ওয়াই অক্ষ, এদিকে আমি নিয়েছি জেড অক্ষ। তাহলে কোনো একটা ক্ষেত্রফল যদি তোমার ওয়াই জেড প্লেনে থাকে, ওয়াই জেড প্লেনে যদি থাকে, আর এটাও যদি বর্গক্ষেত্র হয় যার একটা মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে করে, তাহলে এস ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এল স্কোয়ার। আর যেহেতু ওয়াই জেড প্লেনে আছে তাহলে এটা হবে আই ক্যাপ। সিমিলারলি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। আমি এখানে এক্স ওয়াই প্লেন আঁকলাম, এখানে ওয়াই জেড প্লেন আঁকলাম, এখানে জেড এক্স প্লেন তোমরা আঁকবে, ভেক্টরের মান কত হবে তোমরা আঁকবে, ডাইরেকশন কত হবে তোমরা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? তাহলে এরিয়া ভেক্টর কি সেই সম্পর্কে মোটামুটি কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। নোট ডাউন করো। এবারে ফ্লাক্সের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বোঝাবো, নোট ডাউন করো। এবারে আমাদেরকে ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ক্যালকুলেট করতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স, আবার বলছি, ইলেকট্রিক ফ্লাক্স মানে হচ্ছে নাম্বার অফ ফিল্ড লাইন পারপেন্ডিকুলার টু এরিয়া। এখন পারপেন্ডিকুলার টু এরিয়া অ্যান্ড প্যারালাল টু এরিয়া ভেক্টর কথাটা কিন্তু একই। ব্যাপারটা ভালো করে বোঝো। একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এরিয়া, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এরিয়া ভেক্টর, না, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এরিয়া মানে ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে, আর একটা হচ্ছে প্যারালাল টু এরিয়া ভেক্টর। এই দুটো কথা কিন্তু একই। কেন? কারণ এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে মানে এই ডাইরেকশনটা বোঝাচ্ছে। আবার এই ক্ষেত্রফলের এরিয়া ভেক্টরটা কোন দিকে? এই দিকে আছে, উপরের দিকে আছে। এবারে ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টরের সঙ্গে এখানে প্যারালাল হচ্ছে। কারা কারা প্যারালাল হচ্ছে? না, ই ভেক্টর অ্যান্ড এস ভেক্টর প্যারালাল হচ্ছে। কিন্তু এইখানে এরিয়া আর ইলেকট্রিক ফিল্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা ভালো করে বোঝো। কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে আর ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে প্যারালাল ভাবে, কথাটা কিন্তু একই। ধরো এটা হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে। আবার লক্ষ্য করে দেখো, এই এরিয়ার যে ভেক্টর সেটাই তো এরিয়ার সঙ্গে লম্ব। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে প্যারালাল বা এরিয়ার সঙ্গে লম্ব কথাটা কিন্তু একই। এই কথাগুলো কিন্তু ইকুয়াল। এরিয়ার সঙ্গে লম্ব আবার এরিয়া ভেক্টরের সঙ্গে প্যারালাল। যখন আমি বলছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার, আবার যখন আমি বলছি ইলেকট্রিক ফিল্ড লাইন
এরিয়া ভেক্টরের সঙ্গে প্যারালাল। কথা দুটো একই। কেন? কারণ এরিয়া ভেক্টর নিজেই তো এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। এবারে আমি দুটো ক্ষেত্র ডিসকাস করছি। দেখো, আরেকটা কথা বলে দিই, যখন আমি কোনো এরিয়াকে ড্র করব, এই এরিয়াটাকে এরকম করে ড্র করব, আমরা ভালো করে জানি। এবার এরিয়া যদি ভেক্টর রাশি হয়, ধরো আমরা জানি, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর। এবার এই ভেক্টরের আমি এই ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হবে এই ডাইরেকশন বরাবর, একটা হবে এই ডাইরেকশন বরাবর। যেহেতু এরিয়াটাও একটা ভেক্টর রাশি, তাহলে আমি এরিয়াকে কিন্তু দুটো ডাইরেকশনে ভাগ করতে পারবো। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দেখো, এই কনসেপ্টটা কিন্তু এই ছকে কাজে লাগবে। আমি ধরে নিচ্ছি তিনটে ছক এঁকেছি, প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ইউনিফর্ম, আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করেছে। এই যে লিখলাম ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট আই ক্যাপ, এইখানেও লিখলাম ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট আই ক্যাপ, এইখানেও লিখছি ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট আই ক্যাপ। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ই নট ই নট ই নট এই মানগুলো কিন্তু কনস্ট্যান্ট। আবার এইখানেও আই ক্যাপ লিখেছি, এইখানেও আই ক্যাপ লিখেছি, এইখানেও আই ক্যাপ লিখেছি, মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তিনটে ছকেই কিন্তু এক্স ডাইরেকশন বরাবর কাজ করছে। এবারে আমি একটা এরকম ক্ষেত্রফল নিয়েছি, ইলেকট্রিক ফিল্ডও কাজ করছে এক্স অক্ষ বরাবর, আবার এরিয়া ভেক্টরও কাজ করছে মানে এরিয়া ভেক্টরও কাজ করছে এক্স অক্ষ বরাবর। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান যদি ই হয়, তার মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে যাবে সেটা হচ্ছে ই। তাহলে এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে যাবে সেটা হচ্ছে ই ইন্টু এস। তাহলে এটাই হচ্ছে ফ্লাক্সের মান। তাহলে ফাই ইজ ইকুয়াল টু হবে এখানে ই ইন্টু এস। তাহলে এখানে তড়িৎ ফ্লাক্সের মান হবে ই ইন্টু এস। এটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে এস ভেক্টর। আমি এইখানে শুধুমাত্র মান নিয়ে ডিসকাস করেছি, হ্যাঁ, শুধুমাত্র মান নিয়ে। যেহেতু এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হচ্ছে ই, তার মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই সংখ্যক বলরেখা যাবে, এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই এস সংখ্যক বলরেখা যাবে, তার মানে এখানে ফ্লাক্সের মান হবে ই ইন্টু এস। এবারে এইখানে ধরছি যে এরিয়াটা আছে এইরকম ভাবে, তাহলে অবশ্যই এরিয়া ভেক্টরটা লম্ব হবে, বাইরের দিকে হবে, এই দিক বরাবর। এখন ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, এই দিক বরাবর। আর যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডকে তো দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই উপাংশ বরাবর, একটা হচ্ছে এই উপাংশ বরাবর। ইলেকট্রিক ফিল্ডের একটা উপাংশ হবে এস ভেক্টরের সঙ্গে প্যারালাল। ধরে নাও এটা হচ্ছে এস ভেক্টর আর এটা হচ্ছে ই কস থিটা। তাহলে ই কস থিটাটা কি? ই কস থিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সেই উপাংশ যেটা এস ভেক্টরের সঙ্গে প্যারালাল। আর আমি বারবার ধরে বললাম ফ্লাক্স বের করব মানে ই ভেক্টর আর এস ভেক্টরকে কিন্তু প্যারালাল হতে হবে। তার মানে দেখো, আমি ইলেকট্রিক ফিল্ডকে দুটো কম্পোনেন্টে ভেঙেছি, একটা হচ্ছে এস ভেক্টরের সঙ্গে প্যারালাল আর একটা হচ্ছে এস ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। এটা তো কোনো ফ্লাক্সে কন্ট্রিবিউট করবে না। কেন? কারণ এটার এই ফিল্ডের এই কম্পোনেন্টটা এরিয়ার সঙ্গে প্যারালাল হচ্ছে, কিন্তু এরিয়ার সঙ্গে তো প্যারালাল হলে হবে না, বা এরিয়া ভেক্টরের সঙ্গে তো পারপেন্ডিকুলার হলে হবে না। এই যে ভেক্টরটা দেখো না, এটা এরিয়া ভেক্টর কাজ করছে এই ডাইরেকশন বরাবর, আর ইলেকট্রিক ফিল্ডের ওই কম্পোনেন্ট কাজ করছে এই ডাইরেকশন বরাবর। তাহলে লম্বভাবে তো এটা বেরোচ্ছে না। তাহলে এই কম্পোনেন্টটা ফ্লাক্সে কিন্তু কোনো কন্ট্রিবিউট করবে না। তাহলে ফ্লাক্সে কন্ট্রিবিউট করবে ই কস থিটা। তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট যদি এই কস থিটা হয়, তার মানে এই দিক বরাবর লম্ব হবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাবে সেটা হচ্ছে ই কস থিটা। তার মানে এখানে এটার জন্য লিখতে পারি একক, আচ্ছা শোনো, এটা মুছে দিলে ভালো হয়, ঠিক আছে? আমি একটু মুছে দিচ্ছি, এটা আমার জায়গা নেই তাই মুছে দিলাম। দেখো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটা হচ্ছে ই কস থিটা। এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটা হচ্ছে ই ইন্টু এস ইন্টু কস থিটা। আর এটাই তো হচ্ছে ফাই এর মান। এবারে লক্ষ্য করে দেখো, সেম ছবি আঁকবো এখানে। এটা হচ্ছে এরিয়া, আমি এরিয়াটাকে আঁকলাম না, ঠিক আছে? এরিয়াটাকে আঁকছি না। ধরে নাও এটা হচ্ছে এস ভেক্টর, এটা হচ্ছে এস ভেক্টর,
এটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে এস ভেক্টর। আগের ছবিতে আমি ই কে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, এখানে আমি কি করব, এস কে দুটো কম্পোনেন্টে ভাঙবো। এই দিক বরাবর হবে এস কস থিটা, আর এই দিক বরাবর হবে এস সাইন থিটা। এখন তুমি এরিয়া ভেক্টরের কম্পোনেন্ট নিতে পারো। এস কস থিটা কি প্রকাশ করছে, এস কস থিটা দেখো প্রথমে কাজ করছিল এরিয়াটা এই ডাইরেকশন বরাবর, তো এই এরিয়ার দুটো কম্পোনেন্ট হবে, এই এরিয়া ভেক্টরের দুটো কম্পোনেন্ট হবে, একটা এই ডাইরেকশন বরাবর, একটা এই ডাইরেকশন বরাবর। আমি যদি শুধুমাত্র এই কম্পোনেন্টটাকে হিসাব করি তাহলে দেখো না, এই যে এরিয়া এর একটা কম্পোনেন্ট হবে এই ডাইরেকশন বরাবর, আর একটা কম্পোনেন্ট হবে এই ডাইরেকশন বরাবর। এই যে এইটা মানে হচ্ছে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা, আর এই যে এই নিচের দিকের ভেক্টরটা, এটা হচ্ছে এই সাদা জায়গাটা। তাহলে তো এই এরিয়াটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারলাম। তাহলে এই এরিয়াটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, একটা হচ্ছে এস কস থিটা, একটা হচ্ছে এস সাইন থিটা, তাহলে এখন ক্ষেত্রফলটা মডিফাই হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ক্ষেত্রফলের যে ভেক্টর বা এরিয়ার যে ভেক্টর, সেটা কিন্তু এখন মডিফাই হয়ে গেল। তাহলে লক্ষ্য করে দেখো, এইখানেও তুমি বলতে পারো যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাচ্ছে সেটা হচ্ছে ই। তাহলে এস কস থিটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাচ্ছে সেটা হচ্ছে ই এস কস থিটা, আর এটাই হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে আমাকে তো ক্ষেত্রফল, যখন আমি ইলেকট্রিক ফিল্ডকে উপাংশে ভাঙছি না, তখন তো স্বাভাবিক ক্ষেত্রফল ভেক্টরকে উপাংশে ভাঙতে হবে। ক্ষেত্রফলের ভেক্টরের সেই উপাংশ নেব যেটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে। ঠিক আছে, তাহলে একটা কথা, তাহলে ফাই ইজ ইকুয়াল টু, যদি ই এ কস থিটা হয়, তোমরা জানো প্রত্যেকে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি হয়, এ বি কস থিটা। এইখানে যেহেতু ইও ভেক্টর কোয়ান্টিটি এসও ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফাইকে লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ভেক্টর ডট এস ভেক্টর। এটা তো ম্যাথামেটিক্যালি প্রুফ হলো। আর তোমাদেরকে আগে থেকে এটাও বলে আসছি আমি যে ই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর যেহেতু ফ্লাক্স মানে কি, কতটা পরিমাণে কতগুলো তড়িৎ বলরেখা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যাচ্ছে, কতগুলো বলরেখা, তো সেটা তো স্কেলার রাশি হবে। সেইখানে কনসেপচুয়ালি বুঝেছিলাম যে ফ্লাক্স মানে স্কেলার রাশি, দেখো এখানে ম্যাথামেটিক্যালিও বুঝতে পারলাম যে ফ্লাক্স মানে স্কেলার রাশি। আবার বি কস থিটাকে আমরা কি লিখতে পারি, বি কস থিটাকে লিখতে পারি এ ইন্টু বি প্যারালাল। বি প্যারালাল মানে হচ্ছে বি এর সেই উপাংশ যেটা এর সঙ্গে প্যারালাল হবে, বা এটাকে লিখতে পারি এ কস থিটা ইন্টু বি, আর এ কস থিটা মানে হচ্ছে এ প্যারালাল ইন্টু বি। এ প্যারালাল মানে হচ্ছে এর সেই উপাংশ যেটা বি এর সঙ্গে প্যারালাল। এরপর দেখো এগুলো যদি বুঝতে হয় তাহলে 11-এ ভেক্টর ভালো করে বুঝতে হবে। যাদের ভেক্টরটা ভালো করে পড়া আছে তারা এই জিনিসগুলোও ভালো করে বুঝতে পারছো। তাহলে ফাইকে আমরা লিখতে পারি, ফাইকে ই ডট এস লিখতে পারো, বা ফাইকে ই প্যারালাল ইন্টু এস লিখতে পারো, বা ফাইকে এস প্যারালাল ইন্টু ই লিখতে পারো, যা খুশি। ই প্যারালাল লিখছো মানে ই এর সেই উপাংশে, ই এর সেই কম্পোনেন্ট যেটা এস এর সঙ্গে প্যারালাল হবে। এই যে লিখেছি ই কস থিটা ইন্টু এস, মানে এখানে কি করেছি, ই এর সেই উপাংশটা নিয়েছি যেটা এস ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে, তাই জন্য এইখানে এটা প্রযোজ্য হচ্ছে। আবার এইখানে কি করেছি, এস এর সেই উপাংশটা নিয়েছি যেটা ই এর সঙ্গে প্যারালাল হচ্ছে, মানে এটাই তো এখানে এস প্যারালাল, এটাই তো এখানে ই প্যারালাল। তাহলে ফাইকে লিখতে পারি ই প্যারালাল ইন্টু এস অথবা এস প্যারালাল ইন্টু ই, বাস। এগুলো হচ্ছে ভেক্টরের কনসেপ্ট, যেগুলো যার ভালো করে ক্লিয়ার আছে তার তো এগুলো কোনো ব্যাপারই নেই, সহজে করতে পারবে। তাহলে আলটিমেট যেটা আমরা বুঝতে পারলাম যে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ভেক্টর ডট এস ভেক্টর, বা তুমি করতে পারো ই প্যারালাল ইন্টু এস, বা তুমি করতে পারো এস প্যারালাল ইন্টু ই। তাহলে এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য করলাম। এবারে ইলেকট্রিক ফিল্ড তো সবসময় ইউনিফর্ম হবে এমন তো কোনো মানে নেই, ইলেকট্রিক ফিল্ড তো নন ইউনিফর্মও হতে পারে। তাহলে তার ক্যালকুলেশন আমরা কি করে করবো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি, আপাতত এতটা নোট ডাউন করো। এবারে আমরা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের ক্যালকুলেশন শিখব। লক্ষ্য করে দেখো, আমি একটা স্কোয়ার প্লেট নিয়েছি, এই স্কোয়ার প্লেটের ফ্রন্ট সারফেসে একটা পয়েন্ট চার্জ রেখেছি। এখন এই পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডে আমি এই স্কোয়ারটাকে প্লেস করেছি। এখন আমরা প্রত্যেকে ভালো করে জানি যে পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়,
ই ইজ ইকুয়াল টু কত হয়, কে কিউ বাই আর স্কোয়ার। তার মানে এখানে ই কি হচ্ছে, ই হচ্ছে নন ইউনিফর্ম, এনইউ ফর নন ইউনিফর্ম লিখে দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড হবে নন ইউনিফর্ম। কেন? কারণ ই এর সঙ্গে ডিস্টেন্সের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার লক্ষ্য করে দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও কিন্তু সব জায়গায় সেম নয়। কোথাও কোথাও ইলেকট্রিক ফিল্ড প্যারালাল কাজ করছে, কোথাও কোথাও ইলেকট্রিক ফিল্ড ইনক্লাইন্ড কাজ করছে। আমি যদি এইখানে যদি কোনো একটা ক্ষেত্রফল যদি নিই, তাহলে লক্ষ্য করে দেখো এইখানে ই এর ডাইরেকশন আর এস এর ডাইরেকশন সেম। আবার যদি এইখানে যদি কোনো ক্ষেত্রফল কনসিডার করি, এইখানে যদি কোনো ক্ষেত্রফল যদি আমি কনসিডার করি, তাহলে এইখানে ই এর ডাইরেকশন আর এস এর ডাইরেকশনের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল রয়েছে। তার মানে যত আমি ওপরের দিকে যাব বা যত আমি নিচের দিকে নামবো, তত কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এরিয়া ভেক্টর একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তার মানে ফাই ইজ ইকুয়াল টু কি হয়, ই এস কস থিটা। ইলেকট্রিক ফিল্ডের মানও সব জায়গায় সেম নয়, আবার থিটার মানও সব জায়গায় সেম নয়। তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি এরিয়া, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এরিয়ার মধ্যে সেম অ্যামাউন্টের ফ্লাক্স যাবে না। এখন এই রকম সমস্যা হলে আমরা কি করি, আমরা একটা ছোট্ট এরিয়া ডিএস নিয়ে নিই। এই এরিয়াটাকে আমি এইখানে ড্র করছি, এই এরিয়াটাকে এইখানে ড্র করছি। এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডিএস। তাহলে এইখানে ফ্লাক্স ডি ফাই, ধরো নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু, আমি কি করব, ই ইন্টু ডিএস প্যারালাল, এই কনসেপ্ট লাগাবো। বা তুমি লাগাতে পারো ই প্যারালাল ইন্টু ডিএস, যা খুশি। আলটিমেট এটা করলে ই ডিএস কস থিটা আসবে, এটা করলে ই কস থিটা ডিএস আসবে। তাহলে আলটিমেট ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা। তাহলে ডি ফাই ভেক্টর, সরি ডি ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন প্রত্যেকটা এলিমেন্টারি এরিয়াতে যে ফ্লাক্স যাচ্ছে সেগুলো ডিফাইগুলো বের করতে হবে, আর প্রত্যেকটা ডিফাইকে যে যোগ করে দিলেই তো টোটাল ফ্লাক্স পেয়ে যাবো। তাহলে টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফ্লাক্সের ক্যালকুলেশন। এরপর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই সূত্রটি মুখস্থ করে অঙ্ক করতে চায়, দিয়ে অঙ্ক হয় না, তারপরে ফিজিক্সকে বদনাম করে যে ফিজিক্স সাবজেক্টটা কঠিন। তো মুখস্থ করে লাভ নেই, এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। এবারে এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে গেলে আবার বলবো সেই ভেক্টরের কনসেপ্ট লাগছে। অনেক ছেলেমেয়েরা ক্লাস 11-এ ভেক্টর ভালো করে শেখে না, তারপরে গোটা ফিজিক্স জুড়ে তাদের ল্যাগিং হয়। যাই হোক, কী করা যাবে আর। তো এটা হচ্ছে নর্মাল ওপেন সারফেস। ওপেন সারফেসের জন্য ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস করলাম। কিন্তু আমাকে যদি কোনো ক্লোজ সারফেসের জন্য বের করতে বলে, তখন আমি কি করে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করব? যেহেতু সারফেসটা ক্লোজ, তো টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু এখানে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হয়, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এখন ক্লোজ ইন্টিগ্রেশন কি, সেটা অঙ্ক করতে করতে আমরা আস্তে আস্তে বুঝবো। এটা আপাতত নোট ডাউন করে নাও। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি বোঝা গেল, ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হয় বোঝা গেল। এবার তোমাদেরকে ইলেকট্রিক ফ্লাক্সের একক বের করতে হবে, ডাইমেনশন বের করতে হবে। নিজেরা করতে পারবে, ডাইমেনশন নিজেরা করবে, আমি এককটা বলে দিচ্ছি। ফাই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর হচ্ছে। তার মানে ফাই এর একক ইজ ইকুয়াল টু ই এর একক ইন্টু এস এর একক। মানে কত হচ্ছে, ভোল্ট পার মিটার। ই এর একক হচ্ছে ভোল্ট পার মিটার, আর এস এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে ফাই এর একক হচ্ছে ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ফাই এর একক। এবার ফাই এর যদি ডাইমেনশন বের করতে বলে, তাহলে ফাই এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু কি হবে, ই এর ডাইমেনশন ইন্টু এস এর ডাইমেনশন। তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এটা ইজ ইকুয়াল টু তো ইএস কস থিটা হবে, এটা তো ইজ ইকুয়াল টু ইএস কস থিটা হবে। দেখো কস থিটার তো কোনো একক হয় না, কস থিটা তো একক বিহীন, রেশিও তো এটা, তাই জন্য লিখিনি। ঠিক আছে, এবারে ই মানে কি, ই মানে হচ্ছে ফোর্স বাই চার্জ, কারণ এফ ইজ ইকুয়াল টু কিউ ই হয়, আর এটা হচ্ছে এরিয়া। তাহলে এবারে তুমি এফ এর ডাইমেনশন বসাতে হবে, কিউ এর ডাইমেনশন বসাতে হবে, আর এস এর ডাইমেনশন বসাতে হবে। এফ এর ডাইমেনশন কি হবে, এম এল টি টু দ্য পাওয়ার -2। কিউ এর ডাইমেনশন কত হবে, আই ইন্টু টি, আর এস এর ডাইমেনশন কি হবে, এল স্কোয়ার হবে। এবারে আলটিমেট কি বেরোবে সেটা তোমরা নিজেরা বের করো, আমি আর কি বের করবো। যাই হোক, এবারে
ইলেকট্রিক ফ্লাক্স থেকে, গাউস ল তো পরে আসছে, ইলেকট্রিক ফ্লাক্সের বেসিক্স থেকেও কিছু প্রশ্ন অলরেডি নিটে যেই মেনে এসেছে। কোনখান থেকে বেশি প্রশ্ন আসে? প্রশ্নটা বেশি আসে, দেখো ফাই ইজ ইকুয়াল টু কি হয়, ফাই ইজ ইকুয়াল টু হয় ই ইন্টু এস ইন্টু কস থিটা। এখন ফাই ইজ ইকুয়াল টু জিরো কখন হবে? যখন ই ইজ ইকুয়াল টু জিরো হবে। এটা তো পরিষ্কার, এটা তো বোঝার মতো কিছু নেই। আবার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু যখন জিরো হবে, এইখান থেকে কোনো কোশ্চেন আসে না। কোশ্চেন আসে কোথা থেকে? কোশ্চেন আসে কস থিটা ইজ ইকুয়াল টু জিরো থেকে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু থেকে। এই কন্ডিশন যেখানে যেখানে ম্যাচ করবে সেখানে সেখানে ফ্লাক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, এবং এখান থেকে কোশ্চেন আসে, এইখান থেকে কোশ্চেন আসে, মানে তোমাকে বলে দেবে যে এরিয়া ভেক্টর এখানে কি হবে, এখানে হচ্ছে এরিয়া ভেক্টর আর ই ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এরিয়া অ্যান্ড ই। যখন আমি এরিয়া বলছি তখন আমি ভেক্টর বলছি না, কিন্তু এরিয়া ভেক্টরের সঙ্গে ই ভেক্টর পারপেন্ডিকুলার মানে হচ্ছে এরিয়া অ্যান্ড ই প্যারালাল। যদি এই কন্ডিশন কোথাও ম্যাচ করে তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। এইখান থেকে তোমাদের দেখে মনে হচ্ছে সহজ জিনিস তো, কিন্তু এখান থেকে যখন এটা কোয়েশ্চেন এসেছে তোমাদেরকে ভালো করে পড়ে সেটা বুঝতে হবে যে প্যারালাল হচ্ছে না পারপেন্ডিকুলার হচ্ছে। আর এই জায়গাতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, এস ভেক্টর পারপেন্ডিকুলার টু ই ভেক্টর মানে যা, এরিয়া অ্যান্ড ই ভেক্টর প্যারালাল তা। ঠিক আছে, একটা অঙ্ক করালেই ব্যাপারটা ক্লিয়ার হবে, নোট ডাউন করো। দেখো ওই একটা ছোট্ট কনসেপ্ট থেকেই একটা অঙ্ক করাচ্ছি। এ স্কোয়ার সারফেস অফ সাইড এল মিটার ইজ ইন দ্য প্লেন অফ পেপার, মানে একটা স্কোয়ার সারফেস রয়েছে যেটা প্লেন অফ দ্য পেপারেই রয়েছে। এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই অলসো ইন দ্য প্লেন অফ পেপার, তার মানে এখানে স্কোয়ার সারফেসটাও প্লেন অফ দ্য পেপারে আছে আর এরিয়া আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাও প্লেন অফ দ্য পেপারে আছে। তার মানে এরিয়া এরিয়া রয়েছে প্লেন অফ দ্য পেপারে, আর ইলেকট্রিক ফিল্ড এটাও লাই করছে, লাইজ ইন প্লেন অফ পেপার। তার মানে এরিয়া আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর প্লেন অফ দ্য পেপারে আছে, মানে এই দুটো কি, এই দুটো হচ্ছে প্যারালাল। কেন বলছি দেখো না, ধরো এটা হচ্ছে এরিয়া, এরিয়াটা এই প্লেন বরাবর আছে, তাহলে এরিয়া ভেক্টর তো অবশ্যই এই প্লেনে থাকবে। এখন ইলেকট্রিক ফিল্ড এইখানে ধরতে পারো, বা ইলেকট্রিক ফিল্ড এইখানে ধরতে পারো, বা ইলেকট্রিক ফিল্ড এইখানে ধরতে পারো, যায় আসে না। এরিয়া আছে এরকম, এরিয়া ভেক্টর আছে এরকম, আর ইলেকট্রিক ফিল্ডগুলো প্লেন অফ দ্য পেপারে আছে। তার মানে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? প্যারালাল বলাটা ভুল হবে, তাহলে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু এখানে পাই বাই টু হচ্ছে, তাহলে কস পাই বাই টু ইজ ইকুয়াল টু এখানে জিরো হচ্ছে। অ্যান্সার তো বেরিয়েই গেল কোশ্চেন পড়ার আগেই। দেখি বাকি কোশ্চেনটা কি বলেছে। ইজ লিমিট, আচ্ছা কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড ই অলসো ইন দ্য প্লেন অফ দ্য পেপার ইজ লিমিটেড অনলি টু দ্য লোয়ার হাফ অফ দ্য স্কোয়ার সারফেস। মানে একটা স্কোয়ার সারফেস আছে যার লোয়ার হাফ পর্যন্তই কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে, মানে এই রিজিয়ানেই শুধু ইলেকট্রিক ফিল্ড আছে, উপরের রিজিয়ানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। ঠিক আছে, বলছে দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইন এসআই ইউনিট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সারফেস ইজ। প্রথম কথা এখানে ইলেকট্রিক ফিল্ডই নাই, তাহলে এইখানেও ফ্লাক্স ইজ ইকুয়াল টু জিরো। আর যেহেতু এখানে এস ভেক্টর আর ই ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলেও এখানে ফাই ইজ ইকুয়াল টু জিরো। কারণ কি, কস পাই বাই টু ইজ ইকুয়াল টু জিরো, তো তাহলে এই তো কনসেপ্ট।
তো এই জায়গাগুলো যে ভালো করে পড়বে, আমি একটু ভেঙে বলে দিলাম। এখানে একটা এক্সট্রা কথা লেখা আছে যে স্কোয়ার সারফেসের বিলো মানে লোয়ার হাফে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে। যদি পুরোটাতেও ইলেকট্রিক ফিল্ড থাকতো তাহলে কি কিছু যায় আসতো? কিচ্ছু যায় আসতো না। তাহলে এইখান থেকে এই যে কনসেপ্টটা বললাম যে ইলেকট্রিক ফিল্ড যদি প্লেন অফ দ্য পেপারে লাই করছে আর স্কোয়ারটাও যদি প্লেন অফ দ্য পেপারে লাই করছে, তুমি দেখো না ইলেকট্রিক ফিল্ড এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে, যেখানে খুশি থাক। যেহেতু এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে ফ্লাক্স অলওয়েজ 0 হবে। এইখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরো তোমাদের এরকম ছায়া প্রকাশ নিব, এরকম অনেক অঙ্ক আছে যেই মেনেও চলে আসতে পারে, নিটেও চলে আসতে পারে, যে বলে দিল এস ভেক্টর ইজ ইকুয়াল টু 10 i ক্যাপ। এটা বলে দেবে না, তোমাকে বলে দেবে যে এরিয়া ভেক্টরটা এক্স ওয়াই প্লেনে লাই করেছে। আর ইলেকট্রিক ফিল্ড যদি ধরো 10 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ যদি হয়, তাহলে তোমাকে বের করতে হবে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত, ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত, ইজিলি ই ডট এস করে বের করতে পারবে। তো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। চলো নোট ডাউন করো। দেখো নেক্সট অঙ্কটা ডিটো সেম কনসেপ্ট। কি বলেছে দেখো, এ স্কোয়ার সারফেস অফ সাইড এল মিটার ইন দ্য প্লেন অফ দ্য পেপার ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই অ্যাক্টিং অ্যালং দ্য সেম প্লেন। মানে এইখানেও ইলেকট্রিক ফিল্ড সেম প্লেনে আছে। খেয়াল রাখো এখানেও ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া আর ইন সেম প্লেন। আশা করছি অ্যান্সার তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, তাও দেখি কি বলেছে। অ্যাক্টিং অ্যালং সেম প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল সাইড অফ দ্য স্কোয়ার অ্যাজ শোন ইন ফিগার। ঠিক আছে, দেখি ফিগারে দিয়েছে, ফিগারটা আমি আঁকতে ভুলে গেছি, ছবিটা এঁকে দিয়ে দাঁড়াও আগে। এটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশন বরাবর কাজ করেছে আর হরাইজন্টাল সাইডের সঙ্গে থিটা কোণ করেছে। ইলেকট্রিক ফিল্ডটা হরাইজন্টাল সাইডের সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে। দ্য ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস কত হবে? ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? আমি কি বললাম, এরিয়া আছে এইদিকে, এরিয়া ভেক্টর আর ই ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এখানে কস থিটাটা তো বলে দিয়েছে, তাহলে এইখানে বুঝতে পারছো তো এরিয়া ভেক্টর আর ই ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি। তুমি এদিকেরটা করে কি করবে, এদিকেরটা করে কি করবে, এদিক করে তুমি করবেটা কি? কিছুই তো করতে পারবে না, কারণ এইখানে এস ভেক্টর আর এই কম্পোনেন্টও পারপেন্ডিকুলার, আর এইখানে এস ভেক্টর আর এই কম্পোনেন্টও পারপেন্ডিকুলার। তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। নিটে আসা কোশ্চেন, এটা নিটে আসা কোশ্চেন। আমার মনে নেই কত সালে এসেছিল, কিন্তু এটা পিওয়াইকিউ এর মধ্যে আছে। দেখো সোজা কোশ্চেন কিরকম পড়ে যায়। ছেলেমেয়েরা পড়তে ভুল করে, ভাষাতে ভুল করে। ওই যে এই ভাষাটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই ভাষাতেই ছেলেমেয়েরা ভুল করে। যাই হোক, নোট ডাউন করো। তোমাদেরকে আমি বললাম না যে ফিজিক্সে ইনকামিং ফ্লাক্সকে বা ইনওয়ার্ড ফ্লাক্সকে নেগেটিভ ধরা হয় আর আউটগোয়িং ফ্লাক্সকে পজিটিভ ধরা হয়। এই অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে যে কেন ইনকামিং ফ্লাক্স নেগেটিভ হয় আর কেন আউটগোয়িং ফ্লাক্স পজিটিভ হয়। লক্ষ্য করে দেখো, এইখানে ইলেকট্রিক ফিল্ড অ্যালং এক্স ডাইরেকশনে কাজ করছে। আমাকে ইনকামিং ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে, আউটগোয়িং ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। লক্ষ্য করে দেখো, তোমরা জানো যে এরিয়া ভেক্টর, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা, এই যে এরিয়া ভেক্টরটা, সেটা অবশ্যই পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। এটা তো এই এরিয়া ভেক্টরটা তো নেগেটিভ এক্স ডাইরেকশনে কাজ করছে না। এরপর ধরে নাও যে এই ক্রস সেকশনাল এরিয়াগুলো হচ্ছে এ করে, ঠিক আছে। এটা আমি কোশ্চেনে ইনক্লুড করতে ভুলে গেছি। এই ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে এ করে, এই ক্রস সেকশন এরিয়াটা এ, এই ক্রস সেকশন এরিয়াটা এ। কিন্তু এই যে ভেক্টর এটা কোন দিকে কাজ করছে? এ মাইনাস আই ক্যাপ। আর এই যে ভেক্টর, এই ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এই ভেক্টর কাজ করছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ক্যাপে কাজ করছে। এবারে তোমাকে যদি ইনকামিং ফ্লাক্স ক্যালকুলেট করতে হয়, মানে এইদিকে তো ফিল্ড এইদিকে কাজ করছে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইখানে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই হচ্ছে। আর এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে কাজ করার জন্য এইখানে থিটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইনকামিং ফ্লাক্স আর
আউটগোয়িং ফ্লাক্স। প্রথম কথা, এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম মানে তুমি সিম্পল ই ডট এস করতে পারো, তুমি সিম্পল ই ডট এস করতে পারো। এখন ই ইজ ইকুয়াল টু ই জিরো আই ক্যাপ বলে দিয়েছে, তাহলে ই জিরো ডট এস, আর এখানে আই ক্যাপ ডট, আর এখানে কস থিটা পাই, মানে কস পাই কত হবে, -1 হবে, অ্যাঙ্গেলটা তো পাই। আর এইখানে হচ্ছে ই জিরো এস কস জিরো। এখন কস পাই এর ভ্যালু -1 হয় আর কস জিরোর ভ্যালু 1 হয়, তাহলে এইখানে ইনওয়ার্ড ফ্লাক্স ই জিরো এস মাইনাস ই জিরো এস হচ্ছে, আর এখানে আউটওয়ার্ড ফ্লাক্স ই জিরো ইন্টু এস হচ্ছে। কেন? কারণ কস ফাইয়ের মান হচ্ছে -1 আর কস জিরোর মান হচ্ছে 1। তাহলে বুঝতে পারলে কেন ইনকামিং ফ্লাক্স নেগেটিভ হয় আর কেন আউটগোয়িং ফ্লাক্স পজিটিভ হয়। বোঝা গেল? বাস এই তো কনসেপ্ট। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে বলেছে বলে তাই না হলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ইনকামিং বলছো মানে নেগেটিভ আর বসানোর কোনো প্রয়োজন নেই। নেগেটিভ মানেই ইনকামিং, ইনকামিং আবার যখন নেগেটিভ বসাবে তখন মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে। তাহলে যখন ইনকামিং ফ্লাক্স বলে দিচ্ছ তখন নেগেটিভ বসানোর কোনো প্রয়োজন নেই। তাও আমি বলবো তোমাদের একটু গাইডারের কাছে বা তোমাদের যে টিচারের কাছে পড়ো সেখানে একটু কনসাল্ট করে নেবে যে মাইনাস লেখাটা ঠিক হবে কি হবে না। তবে আমার যেটুকু মনে হয় যে ইনকামিং মানেই যেহেতু নেগেটিভ, তাহলে আবার ইনকামিং লিখেছি আবার এক্সট্রা করে নেগেটিভ দেওয়ার কোনো মানে হয় না। ইনকামিং ফ্লাক্স নেগেটিভ মানে সেটা তো পজিটিভ ফ্লাক্স হয়ে যাচ্ছে না, সেটা তো আউটগোয়িং ফ্লাক্স হয়ে যাচ্ছে। যাই হোক, নোট ডাউন করো। আগের অঙ্কে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম, আমি সেইখানে ইনকামিং ফ্লাক্স দেখালাম, আউটগোয়িং ফ্লাক্স ক্যালকুলেট করে দেখালাম, নেট ফ্লাক্সটা কোয়েশ্চেনে ইনক্লুড করতে ভুলে গেছিলাম। নেট ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স ফাই নেট ইজ ইকুয়াল টু ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং, মানে ইনকামিং ফ্লাক্স প্লাস আউটগোয়িং ফ্লাক্স। যেহেতু আগের অঙ্কতে ইনকামিং ফ্লাক্স আর আউটগোয়িং ফ্লাক্সের মান সেম হচ্ছিল, তাই জন্য নেট ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছিল। ঠিক আছে, এইখানেও তোমাকে নেট ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। তো পরিষ্কার এখানেও দেখতে পাচ্ছ যে যতটা ফিল্ড লাইন ঢুকছে ততটাই ফিল্ড লাইন বেরিয়ে যাচ্ছে। তাহলে ইনকামিং ফ্লাক্স নেগেটিভ হবে, আউটগোয়িং ফ্লাক্স পজিটিভ হবে, দিয়ে নেট ফ্লাক্সটা 0 হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে কোয়েশ্চেন দিয়েছে যে নেট ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু কত, আর এই যে হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারের রেডিয়াসটা তোমাকে আর বলে দিয়েছে। তো এইখানে নেট ইনকামিং ফ্লাক্স কত তুমি কি করে ক্যালকুলেট করবে? এখানে তো এরিয়া বলে দেওয়া নেই। তাহলে এই অঙ্কগুলো যখন ডিল করছো তখন তোমাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে না তুমি রে দিয়ে রিপ্রেজেন্ট করবে। ধরো তুমি এইখানে টর্চ মেরেছো, টর্চ থেকে যে রেগুলো বেরোচ্ছে এর ছায়াটা দেখতে এখানে কীরকম তৈরি হবে? এর ছায়াটা দেখতে অনেকটা এরকম সার্কুলার শেপে তৈরি হবে না? এরকম সার্কুলার শেপে তৈরি হবে না? তুমি দেখো না, দাঁড়াও, এরকম শেপে তৈরি হবে না? এরকম শেপের তৈরি হবে না? এই যে একটা এরকম ব্যাপারটা তৈরি হবে না? তাই না? বেসিক্যালি ফাই ইজ ইকুয়াল টু কি? ই ভেক্টর ডট এস ভেক্টর। এটাকে আমি বলেছিলাম ই ইন্টু এস প্যারালাল লিখতে পারো। তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে এসের যে প্রজেকশন সেটা কীরকম হবে? সেটা তো অবশ্যই এরকমই হবে। এবারে এটা তো একটা সার্কেলের অর্ধেকটা, এটা তো একটা সার্কেলের অর্ধেকটা। কেন? কারণ এস হচ্ছে কি? এরিয়া হচ্ছে, এটা তো এরিয়া, আর এরিয়া মানে কি? এরিয়া মানে তো 2D, এরিয়া মানেই হচ্ছে 2D। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা সার্কেলের মতো দেখতে হবে। ইমাজিন করে দেখো না, ছায়াটা সার্কেলের অর্ধেকটা তো হবে না? এবং রেডিয়াস যেহেতু আর, তাহলে এই যে এই এরিয়াটা, এটা কত হবে? এরিয়াটা বাদ দাও, এই এরিয়াটা কত হবে? এই এরিয়াটা হবে পাই ইন্টু r²/2। এবারে যেহেতু এইখানে ইনকামিং ফ্লাক্স চেয়েছে তাহলে মাইনাস হবে, আর আউটগোয়িং ফ্লাক্স চাইলে পজিটিভ হবে। প্লাস মাইনাসে তো আমাদের কোনো কনফিউশন নেই আই থিঙ্ক। তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত হবে? ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হবে ই জিরো ইন্টু পাই
ইন্টু আর স্কোয়ার বাই টু। যদি ইনকামিং হয় তাহলে নেগেটিভ হবে, আউটগোয়িং হলে পজিটিভ হবে, E0 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বাই টু। তোমাকে যদি নেট ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে ফাই নেট ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে 0 হবে। বাস, এই তো গল্প। চলো নোট ডাউন করে নাও। আর গাউস ল ছাড়া ফ্লাক্সের যে যে কনসেপ্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট নিটে আসে বা যেইতে আসে, আমি মোটামুটি কভার করলাম। এবারে গাউস ল পড়তে হবে। তো আজকের ভিডিওতে এতটাই থাক। গাউস ল এই ভিডিওতে ইনক্লুড করা কোনোভাবেই পসিবল নয়, কারণ গাউস ল ইটসেলফ অনেক বড় টপিক। তো নেক্সট ভিডিওতে গাউস ল নিয়ে ডিসকাস করছি। আজকে থাক এতটা, বাই।